ফুটবল 2026 দরজায় কড়া নাড়ছে। যতই সময় ঘনিয়ে আসছে সবাই ফুটবল জ্বরে আক্রান্ত হচ্ছে। তো বিশ্বকাপ সামনে এলেই সবার মধ্যে যে একটা আলোচনা সমালোচনা চলতে থাকে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন কে হবে বা কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, সেরা খেলোয়াড় কে হবে বা সর্বোচ্চ গোলদাতাই কে হবে, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা সমর্থকদের মধ্যে চলতেই থাকে এবং এর উত্তেজনার পারদও তুঙ্গে থাকে। তো আমি চিন্তা করলাম যে আমিও বা বাদ যাই কেন, আমিও একটু এগুলো নিয়ে কথা বলি। 2026 বিশ্বকাপ নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটি বলতে হয়, এবার বিশ্বকাপে বড় একটি পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে 48 দল এবার অংশ নিতে যাচ্ছে। নতুন করে 16টি দল বাড়ানো হয়েছে, 32 থেকে 16টি দল বাড়িয়ে 48টি দল করা হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে, যার কারণে ম্যাচ সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এবং কি প্রায় দ্বিগুণ না, প্রায় হচ্ছে 104টি ম্যাচ হবে আর কি। 64টি ম্যাচ হতো আগে, এখন 104টি ম্যাচ হবে। তো যার কারণে খেলার পরিবেশটা বা বিশ্বকাপের আবহাওয়াটা এবার কিছুটা হলেও ভিন্ন হবে বলে আশা করা যায়। এছাড়াও কিছু রুলস তো ফিফা অ্যাড করেছে, সেগুলোর ইম্প্যাক্ট কেমন পড়ে সেটাও দেখার বিষয়। তবে এটা ঠিক যে এতে সমর্থকদের পারদ কমবে না, উত্তেজনার পারদ তুঙ্গেই থাকবে, এটা বলাই বাহুল্য। এখন 2026 বিশ্বকাপের জয়ের জন্য যে বড় শিরোপার দাবিদার দল হিসেবে আমরা যদি বিবেচনা করি, 5টি দলের নাম নিতে বললে আমি বলবো আর্জেন্টিনা, তারপর হচ্ছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং ইংল্যান্ড। এই 5টি দলের নাম নেব। এই 5টি দলের নাম নিয়েছি মানে এই যে বাকিরা বিশ্বকাপ জিততে পারবে না বিষয়টি তা নয়। এবং আর্জেন্টিনার নাম আগে নিয়েছি মানে আর্জেন্টিনার নেওয়া সবচেয়ে বড় দাবিদার, বা ইংল্যান্ডের নাম এই 5টি দলের মধ্যে পরে নিয়েছি মানে তারা সবচেয়ে কম দাবিদার, বিষয়টি তা নয়, জাস্ট এটা বলার জন্যই বলা। তো আমি আজকে আর্জেন্টিনাকে নিয়ে কিছু কথা বলবো। আর্জেন্টিনার যে স্কোয়াড, এটাতে দেখা যাচ্ছে যে স্কালোনি তার যে জাতীয় দলের যে ক্যারিয়ার, সেটাতে যে প্লেয়ারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে এসেছেন বেশিরভাগকেই দলে রেখেছেন। তো এটা একদিক থেকে তার জন্য কমফোর্ট জোন বলা চলে, যে নিজের কমফোর্ট জোন থেকে খুব একটা বেরোতে চাননি এবং এই কমফোর্ট জোনে তিনি সাফল্য পেয়ে আসছেন, তাই এটা নিয়ে আসলে প্রশ্ন তোলার তেমন সুযোগ নেই। তবে কিছু পরিবর্তন তো তারপরেও এসেছেই এবং এগুলো আলোচনা সমালোচনা আছে, থাকবেই, এগুলোই বিষয়। তবে দিন শেষে একটা বিষয় বলতে হয় যে বিশ্বকাপে কোনো দলই একদম নিখুঁত হিসেবে খেলতে যেতে পারে না, এটা খুবই অসম্ভব ব্যাপার। এরকম যদি একেবারে নিখুঁত দল নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে এবং জিতে ফিরেছে, এরকম দলের যদি নাম নিতে হয় তাহলে আমি 2010 বিশ্বকাপের স্পেনের নাম নেব। প্রতিটি বিভাগে তারা যেভাবে প্লেয়ার নিয়ে গিয়েছিল বিশ্বকাপে, এটা মানে কোনো খুঁত ছিল না বলা চলে। যদিও তারা এয়ারে দুর্বল ছিল, এরিয়াল ডুয়েলে দুর্বল ছিল, এটা চলে, কিন্তু এটা বড় একটা ইফেক্ট ফেলেনি। তো যদি মোটা দাগে বলি আর কি, তাহলে মোটামুটি নিখুঁত দল হিসেবে 2010 বিশ্বকাপের স্পেনের নাম নেওয়া যায়, আর কার নাম নেওয়া যায়, 2002 বিশ্বকাপের ব্রাজিলের নাম হয়তো নেওয়া যেতে পারে, এই আর কি। তো এখন কথা হচ্ছে আর্জেন্টিনার যে স্কোয়াড, এটার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের নাম নিতে হলে সেটা হচ্ছে এবার অ্যাঞ্জেল ডি মারিয়া নেই। অ্যাঞ্জেল ডি মারিয়া যে আসলে কি, সেটা আর্জেন্টাইন ফ্যানদেরকে জিজ্ঞেস করুন, তারাই বলতে পারবে। এই বান্দা হচ্ছে আর্জেন্টিনার যে 4টি শিরোপা গত 4-5 বছরে, এই 4টি শিরোপা, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা আর পরম কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ে অবিচ্ছেদ্য অংশ ছিল। তো তাকে ফ্যানরা মিস করবে, এটা আমার বিশ্বাস আর কি। আর ডি মারিয়া তো আছে, এছাড়া যারা আছে আর্জেন্টিনা, যদি পুরো স্কোয়াড নিয়ে কথা বলি তাহলে এখানে কিছু সদস্য অ্যাড হয়েছে, আর কিছু স্বাভাবিকভাবে ইনজুরির কারণে বাদও গিয়েছে, এই আর কি। এখন এর মধ্যে যদি বলি আমরা গোলবার নিয়ে কথা বলি, গোলবার সামলানোর কথা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ এর মধ্যে শুনলাম যে ইনজুরির কারণে হয়তো 1-2টি ম্যাচ মিস করতে পারে, সেই ক্ষেত্রে গোলবারে কে দাঁড়াবে সেটা বিবেচনার বিষয় আছে। আর স্টার্ট করার সম্ভাবনা বেশি লিসান্ড্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো জুটির। রোমেরো আর লিসান্ড্রো মার্টিনেজের ক্লাব পারফরমেন্স যদি আমরা হিসেব করি এই মৌসুমে খুব একটা আশাব্যঞ্জক ছিল তা বলা চলে না, কিন্তু আর্জেন্টিনার এই লিসান্ড্রো মার্টিনেজ বলুন, ক্রিশ্চিয়ানো রোমেরো বলুন, এমিলিয়ানো মার্টিনেজ এর নাম নিন, বা
ওটামেন্ডি সহ যাদের নাম নিন, এ টু জেড যাদের নামই নেন, এই স্কোয়াডের বড় শক্তি হচ্ছে এরা। ক্লাবের হয়ে যেমনই খেলুক, ন্যাশনালের জার্সি গায়ে চড়ালে এরা অন্য লেভেলে চলে যায়। এটা খুব বেশি টিমে আপনি দেখতে পাবেন না, রেয়ার বিষয়। এটা হচ্ছে আর্জেন্টিনার প্লাস পয়েন্ট। আর স্কালোনির সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্কালোনি কিন্তু রিয়ালের যে থ্রিপিট যে ছিল জিনেদিন জিদান, সে সময় জিদানের একটা কাজ করতো যে প্রতিপক্ষ দেখে একাদশ এবং গেম প্ল্যান তৈরি করা এবং সেটা মাঠে এক্সিকিউট করার চেষ্টা করা। এই জিনিসটা স্কালোনির মধ্যেও প্রবলভাবে বিদ্যমান। তো আমি এই জন্য স্কালোনিকে বলি যে ন্যাশনালের জিদান বলি আর কি। তো কোচ জিদান আর কি, কোচ জিদানের সাথে তুলনা করি। তো স্কালোনির বড় শক্তি হচ্ছে স্কালোনি প্রতিপক্ষ দেখে একাদশ সাজায়, এটা তো বলেছি। স্কালোনির যে এবার যাদেরকে অ্যাড করেছে এর মধ্যে এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, এরা গত বিশ্বকাপে ছিল ফ্রেশার এবং তারা বাজিমাত করেছিল। এই বিশ্বকাপে কিন্তু তারা পরিণত হিসেবে খেলতে যাচ্ছে এবং তাদের দায়িত্বটা এবার গতবারের চেয়ে অনেক বড়। তো তারা এবার কেমন করে সেটা দেখার বিষয় আছে। আর নতুন হিসেবে দলে নিয়েছে গুইলিয়ানো সিমিওনে, তারপরে লো সেলসও গতবার খেলতে পারেনি, এবার দলে আছে দেখলাম, স্কোয়াড ঘেটে দেখলাম যেটা। তো লো সেলসও আছে, আবার এই নিকো পাজ আছে। নিকো পাজ কোমোতে দারুণ একটি সিজন পার করেছে এবং সিরিয়ার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে যতটুকু জানি। তাই নিকো পাজের দিকে চোখ রাখতে হবে, কিন্তু নিকো পাজ মনে হয় না সেভাবে সুযোগ পাবে, কারণ নিকো পাজে এর খেলার ধরন যেটা সেটা অনুসারে মনে হয় যে মেসি যদি মাঠে থাকে তাহলে নিকো পাজকে সাব হিসেবে নামানো হবে। তবে আর্জেন্টিনার জন্য এবার অ্যাঞ্জেল ডি মারিয়া নেই, এটা যেমন মাইনাস পয়েন্ট, তেমনি একই সাথে প্লাস পয়েন্ট হতে পারে হচ্ছে গুইলিয়ানো সিমিওনের ইনক্লুডেশনটা। গুইলিয়ানো সিমিওনে হচ্ছে লিটারালি একটা ওয়ার্কহর্স। সে তার গতি দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে থ্রেট ক্রিয়েট করতে পারে এবং ওয়ার্ক রেটটা অবিশ্বাস্য। তো এইরকম একজন ওয়ার্কহর্সকে স্ক্যালোনি কাজে লাগাবে না, এটা চিন্তা করাটা বোকামি ছাড়া কিছুই নয়। আর আর্জেন্টিনার স্কোয়াডে লিওনেল মেসি আছে, এটা মাথায় রাখতে হবে। লিওনেল মেসি হচ্ছে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা প্লেয়ার। এটা আমার পছন্দ হোক বা আপনার পছন্দ হোক না হোক, এটা স্বীকার করতে হবে। তো লিওনেল মেসির বয়স 39 বছর, এটা ঠিক আছে। তার গতি, ড্রিবলিং আগের মতো নেই, সেটা ঠিক আছে। কিন্তু তার এখনও যে পাসিংয়ে করেছি এবং কি এখনও যে একটি মুভে খেলার যে গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা বা ভিশনারি পাসিং, ফ্রি কিক, স্কোরিং অ্যাবিলিটি, এটা এখনও অনেক টপ প্লেয়ারের টপ পারফর্ম থেকে বেটার। তো এটাকে আপনি হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আর্জেন্টিনা চাইবে তাকে প্রতি ম্যাচে মাঠে নামাতে এবং কি স্ক্যালোনি সম্ভব হলে যদি হয় অন্তত 45 মিনিট করে হলো প্রতি ম্যাচে তাকে শুরুর 45 মিনিট খেলানোর জন্য চেষ্টা করবে অন্তত পক্ষে, যদি সে ফিট নাও থাকে। এটা হচ্ছে বড় বিষয়। লিওনেল মেসির মতো প্লেয়াররা যদি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একটা মাত্র মুভ দিয়ে বা একটা মাত্র পাস দিয়ে, তাই তাকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। তাকে বা তার দলকে আন্ডার এস্টিমেট করবেন এটা তো ভাবারই সুযোগ নেই। আর্জেন্টিনা 2018 বিশ্বকাপে স্মরণকালের সবচেয়ে বাজে খেলা খেলেছে বলা চলে, কিন্তু সেই বিশ্বকাপেও তারা বাদ পড়েছে যে ফ্রান্সের সাথে। সেই ম্যাচেও তারা কিন্তু মোটামুটি পাভার্ডের গোলটা করার আগ পর্যন্ত, পাভার্ড যে গোলটা করেছিল বেঞ্জামিন পাভার, সেই গোলটার আগ পর্যন্ত তারা ম্যাচে ছিল। তারা খুব বাজে খেলেছিল এমন নয়। তাই আপনি তাদেরকে বাদ দেবেন চ্যাম্পিয়ন হওয়ার তালিকা থেকে, এটা হচ্ছে বোকামি ছাড়া কিছুই নয়। চ্যাম্পিয়ন কে হবে না হবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু আপনি তালিকাতে তাদেরকে বাদ দেওয়ার সুযোগ নেই, এটা হচ্ছে বিষয়। আর যদি হয় যে স্কোয়াড, যেটা আমি একটা কথা সবসময় বলি ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্ষেত্রে, যে এই দুটা দল যদি ন্যূনতম শেপে থাকে, নিজেদের শেপ হয়ে আর কি, তাহলে ইউরোপ চ্যাম্পিয়ন জায়ান্ট সহ যত জায়ান্টই আসুক তাদের সাথে সুবিধা করে উঠতে পারবে না। কারণ হচ্ছে এদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল স্কিলটা এত বেশি যে এর প্লেয়াররা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, একটা মাত্র মুভ থেকে, একটা মাত্র টাচেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আর
ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্সটা কেমন ইফেক্ট ফেলে সেটা গত বিশ্বকাপের ফাইনালে যারা ফ্রান্সের খেলা দেখেছেন তারা বলতে পারবেন। এমবাপ্পে কি করেছিল সেটা আমি সবাই মোটামুটি দেখেছি। সেটাতে দেখেছি যে এমবাপ্পে কীভাবে 70 মিনিট পর্যন্ত বলতে গেলে সে বলে সাপ্লাই পায়নি। 70 মিনিটের পর থেকে যখন ফ্রান্স খেলার কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেল, সে প্রথম চান্সে কিন্তু গোল করেছিল এবং পরে সে এমিলিয়ানো মার্টিনেজের বিপক্ষে টাই ব্রেক সহ মোট 3টি পেনাল্টি নিয়েছিল, 3টি পেনাল্টিতে সে গোল করেছিল। সে শুধু একটা কাজই করতে পারেনি, সেটা হচ্ছে প্রতিপক্ষের থেকে সে বা তার দল একটি গোল বেশি করার দরকার ছিল, সেটা সে বা তার দল করতে পারেনি। এই কারণেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিটা এই জিনিসটা আর্জেন্টিনা এবং ব্রাজিল দলে অহরহ থাকে। যদিও ব্রাজিল বর্তমানে একটু ব্যাক সাইডে আছে, এতে আছে আর কি। তাদেরকে নিয়ে খুব একটা আশা আমি এবার করছি না, কারণ তারা মানে ধারাবাহিকভাবে ওইভাবে পারফর্ম করতে পারছে না। যাই হোক, ব্রাজিলকে নিয়ে যদি ভিডিও করি তখন তাদেরকে নিয়ে কথা বলবো। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে বলতে হবে, আর্জেন্টিনার এই দলকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের বড় শক্তি হচ্ছে মেসি তো আছেই, কিন্তু ডাগ আউটে যে লোকটা দাঁড়াবেন তার নাম হচ্ছে স্ক্যালোনির বুদ্ধিমত্তা এবং ট্যাকটিক্স এবং টেকনিক্যাল যে ডিসিশনগুলো, এগুলোকে আপনি শ্রদ্ধা করতেই হবে। তো সেই হিসাব করে আপনি আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে হবে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট রসদ নিয়েই বিশ্বকাপে যাচ্ছে। এখন বাকিটা আসলে খেলা মাঠে গড়ালেই দেখা যাবে, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। আর খেলা নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আপনারা আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটাতে করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং ফলো করে পাশে থাকতে পারেন, তাহলে ভিডিও পাবেন আশা করি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।